বিজেপি ঝড়ে উড়ে যাওয়া বিরোধীরা পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে জোট বাঁধতে চলেছে, অন্তত পরোক্ষভাবে ও ইস্যু ভিত্তিক। আর যে ইস্যুটি নিয়ে তৃণমূল কংগ্রেস ও রাজ্যের 34 বছরের ভাগ্যবিধাতা সিপিএম এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা হলো বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে উত্তরপ্রদেশের যোগী মডেল এ রাজ্যে ব্যবহার করা শুরু হয়েছে। এ খবর আপনারা নিশ্চিতভাবেই পেয়েছেন। প্রাপ্ত যে খবরগুলো আসছে তাতে নৈহাটিতে রেলের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের দুটি বড়সড় পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। শুনছি রাজ্যের আরও 2-4 জায়গায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার হয়েছে। সেসব জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসে প্রতিবাদের সুযোগ পায়নি, কারণ সেগুলো ছিল জবরদখল জমিতে পার্টি অফিস নির্মাণের কেস। সেই সুযোগটা এসেছে তিলজলায়, যেখানে একটি কারখানায় অগ্নিকাণ্ডে প্রথমে 2 জনের মৃত্যু, পরে আরও 1 জন এবং কয়েকজন গুরুতর আহত। জানা যায় সেখানে নির্মাণ থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ ইত্যাদি বহু কিছু অবৈধ। কর্তৃপক্ষ তখন বুলডোজার ব্যবহার করে ভাঙাভাঙি শুরু করে দেয়। বাজারে এই খবর চাউর হয় যে রাজ্যের নবগঠিত শুভেন্দু সরকার ইউপির যোগী মডেলে গিয়ে বুলডোজার সংস্কৃতি চালু করে দিয়েছে রাজ্যে। এর বিরুদ্ধে সিপিআইএম দলের উকিল নেতা বিকাশ ভট্টাচার্য তিনি হাইকোর্টে ছুটলেন, স্টে অর্ডার নিলেন এবং তার জোরে আপাতত তিলজলায় বুলডোজার বন্ধ। আগেই বলেছি কলকাতা হাইকোর্ট স্টে দিয়েছে, টেম্পোরারি স্টে, কিন্তু হাইকোর্ট একটা বড় কথা বলেছে যে বাংলা কোনো বুলডোজার রাষ্ট্র নয়, আইন মেনে কাজ করুন। ফলে এখনকার মতো বুলডোজার বন্ধ। বাহ্যিকভাবে দেখলে মনে হবে আইন রক্ষা হলো, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন করদাতা হিসেবে যখন আমরা এই খবরটি দেখি তখন আমাদের মনে কী প্রশ্ন জাগে? আজ আমাদের সেই অপ্রিয় সত্যগুলোর মুখোমুখি হতে হবে। অপরাধ দমন ও বেআইনি বা জবরদখল নির্মাণ ভাঙতে যোগী মডেলের এই প্রশাসনিক পদক্ষেপের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা ও পিটিশন দায়ের করা হয়েছে। এই বিষয়ে সবথেকে বড় এবং ঐতিহাসিক রায়টি আসে 2024 সালের শেষ দিকে, মানে আজ থেকে প্রায় বছর দেড়েক আগে। ভারতের সুপ্রিম কোর্ট সেই রায় দেয়। বিচারপতি গাবাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ দেশ জুড়ে এই বুলডোজার জাস্টিসের উপর নিষেধাজ্ঞা ও কিছু সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করে। আদালত স্পষ্ট করে বলে যে কোনো অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তির বাড়ি ভেঙে দেয়া আইনের শাসনের পরিপন্থী। আদালত বলে প্রশাসন নিজেই বিচারকের ভূমিকা নিতে পারে না। কোনো ব্যক্তি অপরাধী কিনা এবং তার শাস্তি কী হবে তা নির্ধারণ করার একচেটিয়া অধিকার একমাত্র বিচার বিভাগের। প্রশাসন কাউকে দোষী সাব্যস্ত করে তার বাড়ি ভেঙে দিতে পারে না। আর কোনো পরিবারের একজন সদস্য কোনো অপরাধিক কাজের সাথে যুক্ত থাকলে পুরো পরিবারের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নেওয়া যায় না। গিল্ট বাই অ্যাসোসিয়েশন, মানে সবাইকে নিয়ে যে অপরাধী নির্ধারণ করা, এই নীতি সভ্য সমাজে অচল। মানে সেই যে রামায়ণে আছে না, রত্নাকর দস্যুর পাপের বোঝা তার পরিবার নেয়নি, এটাও অনেকটা সেই রকম। পরিবারের একজন পাপ করলে সেই পাপের বোঝা অন্যদের উপরে চাপানো চলবে না। সুপ্রিম কোর্ট বলে দেয় আরও যে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ, মানে জীবন ও জীবিকার অধিকার, এবং 19 নম্বর অনুচ্ছেদ তার অধীনে বাসস্থান হচ্ছে মানুষের একটি মৌলিক অধিকার।
কোনো আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করা এক আইনহীন নির্মম রাষ্ট্র ব্যবস্থার পরিচয় দেয়। বেআইনি বা অনুমোদিত নির্মাণ ভাঙার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু বাধ্যতামূলক নিয়মও ওই আদেশে জারি করে, যা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এটা বলে দেওয়া হয়েছে। সেই নিয়মগুলো কি, যেগুলো ভাঙলে কন্টেম্পট অফ কোর্ট হবে? না, 15 দিনের একটা আগাম শোকজ নোটিশ দিতে হবে যার বাড়ি ভাঙা হবে তাকে। ডিজিটাল পোর্টালে তথ্য আপলোড এবং নোটিশটি ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতেই হবে। যার সম্পত্তি ভাঙার কথা বলা হচ্ছে তাকে তার বক্তব্য পেশ করার এবং ব্যক্তিগত শুনানির যথাযথ সুযোগ দিতে হবে এবং চূড়ান্ত ভাঙার আদেশ জারির পরও কমপক্ষে 15 দিন সময় দিতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উচ্চতর আদালত বা আপিল কর্তৃপক্ষের কাছ থেকে স্থগিতাদেশ নিয়ে অনন্তকাল সেই বেআইনি নির্মাণ রাখতে পারে। লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, ও হাইকোর্টের আবার সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ ইত্যাদি অনেক রকম ব্যাপার আছে। প্রত্যেকটা জায়গায় একটা বেশ কিছু সময় লাগতেই পারে এবং সেটাই লাগে। এছাড়া উচ্ছেদ বা ভাঙার পুরো প্রক্রিয়াটি বাধ্যতামূলকভাবে ভিডিওগ্রাফি বা ভিডিও রেকর্ডিং করে রাখতে হবে। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, যদি কোনো সরকারি কর্মকর্তা এই নির্দেশিকা লঙ্ঘন করে বেআইনিভাবে কারো বাড়ি ভাঙেন, তবে তার জন্য সেই কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। ভাঙা বাড়ির ক্ষতিপূরণ সরকারি তহবিল থেকে নয়, বরং দোষী কর্মকর্তার বেতন বা সম্পত্তি থেকে আদায় করা হবে। এই সুপ্রিম রায়কে ভিত্তি করেই তিলজলা মামলার আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং বলেছে বাংলা কোনো বুলডোজার রাষ্ট্র নয়। এই একই কথা বলেছেন মমতা ব্যানার্জি এবং সিপিএম। যৌথ বিবৃতি নয়, তবে ভাষা একদম এক মমতা এবং সিপিএমের। তারা কি বলেছেন? পশ্চিমবঙ্গ বুলডোজার রাজ্য নয়। এই পর্যন্ত খবর কম বেশি আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি। বুলডোজারের পক্ষে যারা, তারা রীতিমতো উৎফুল্ল হয়ে শুভেন্দু অধিকারীর ধন্য ধন্য করছে, আর যারা বুলডোজার রুখে দেওয়ার দলে, তারা বিজেপি সরকারের এই আইন ভাঙার সংস্কৃতিকে তীব্র আক্রমণ করছে। কিন্তু তলিয়ে দেখছে না তিলজলায় বুলডোজারটা পাঠালো কে। তিলজলায় যে বুলডোজার ভাঙতে পাঠানো হলো, যে বুলডোজারকে সেই বাড়ি ভাঙতে, এটা কে পাঠালো? রাজ্য সরকার নাকি পুরসভা? কারণ ওটা পুরসভা এলাকায়, নাকি অন্য কেউ? রাজ্য সরকার পাঠিয়ে থাকলে তালি বা গালি যেটাই দিন না কেন সেটা পাবে রাজ্য, মানে শুভেন্দু অধিকারী। আর পুরসভা পাঠিয়ে থাকলে তার দায় হচ্ছে পুরসভার, যা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, মানে মেয়র ফিরহাদ হাকিম। অথচ বুলডোজারের বিরুদ্ধে পার্ক সার্কাসে যে গোলমালের ষড়যন্ত্র হলো গত পরশু, সেখানে নিপাত ধ্বনি উঠল কার নামে? তৃণমূল কংগ্রেসের মেয়র ফিরহাদ হাকিমের নামে ওঠেনি। সেখানে নিপাত ধ্বনি উঠল বিজেপির রাজ্য সরকারের বিরুদ্ধে, পুরসভার বিরুদ্ধে নয়। যাকগে, পাবলিক এটা খেয়াল না করলেও টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সদ্য প্রাক্তন হয়েছেন, তিনি কিন্তু ঠিক ধরেছেন। গতকাল সোমবার তিনি তার বাসভবনে মেয়র ফিরহাদ হাকিমকে তলব করে প্রশ্ন করেছেন, তিলজলায় বুলডোজার পাঠানো হলো কেন? খবরে প্রকাশ, মেয়র তখন বলেন, বেআইনি নির্মাণে বেআইনিভাবে চলছিল কারখানা, তাই গেছে বুলডোজার সেগুলো ভেঙে দিতে। এর উত্তরে ফিরহাদ হাকিমকে তার স্বভাবসিদ্ধ ভাষায় নিশ্চিতভাবে গালমন্দ করেছেন তার নেত্রী, অন্যথা হওয়ার কথা নয়। তবে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই, কারণ এরকম তিনি বলেই থাকেন, ওটা স্বাভাবিক। আমরা শুধু এটুকু জানতে পারলাম, মেয়র বর্তমানে তার নেত্রীর প্রিয় পাত্র আর নেই এবং দলের মধ্যে নেত্রীর পকড়, নেত্রীর যে দখল, সেটা কমেছে। না হলে নেত্রীর অগোচরে বুলডোজার দিয়ে মুসলমান মালিকের কারখানা বাড়ি ভাঙা হচ্ছে কলকাতার বুকে,
আর নেত্রী সেই খবর পাচ্ছেন কিনা মিডিয়ার কাছ থেকে। অন্যদিকে ওই মুসলমান মালিকের কারখানায় বুলডোজারের ঘা লাগায় তৃণমূল নেত্রীর মতোই উদ্বিগ্ন হয়ে পড়েছে সিপিএম। তারা হাইকোর্টে ছুটেছে। আজ আমি আপনাদের সামনে এই পুরো বিষয়টা নিয়ে দু চার কথা বলবো, যথাসম্ভব ছোট করে। দেখব বুলডোজারের খোল নলছে, দেখব কিভাবে বুলডোজার হয়ে উঠেছে আমাদের দেশের সমসাময়িক শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের মনস্তত্ত্বের এক গভীর বা সুগভীর সংকটের প্রতিচ্ছবি। মানুষ, সাধারণ মানুষ, তারা বুলডোজার সংস্কৃতিকে সমর্থন করে কেন? আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো কেন উত্তরপ্রদেশ থেকে শুরু হওয়া যোগী আদিত্যনাথের শাসনে এই বুলডোজার সংস্কৃতি আজ দেশের সাধারণ মানুষের একটা বৃহৎ অংশের মধ্যে এত জনপ্রিয় কেন হয়ে উঠেছে। কেন যখন একটি বেআইনি ইমারত বা কোনো অপরাধীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তখন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় হাততালি দেয়? তারা কি আইন বোঝে না, জানে না কিছু? তারা কি সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ বাসস্থানের অধিকারকে বোঝে না? তারা সবই বোঝে, কিন্তু তারা তার চেয়েও বেশি বোঝে নিজেদের প্রতিদিনের অভিজ্ঞতাকে। গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের কথা আমরা ভুলে যাইনি। তাসের ঘরের মতো ভেঙে পড়া সেই বাড়ির নিচে চাপা পড়ে সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। সেই মানুষগুলির অপরাধ কী ছিল? তারা তো আইন ভাঙেনি। আইন ভেঙেছিল প্রমোটার, আইন ভেঙেছিল কারাপ্ট সিস্টেম, ঘুষ খেয়ে চোখ বন্ধ করে রেখেছিল প্রশাসন। আর সাধারণ মানুষ যখন দেখে যে একজন সৎ নাগরিক সারা জীবন সততার সাথে ট্যাক্স দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন সফল করতে গিয়ে যাকে বলে নাজেহাল হয়ে যায়, অন্যদিকে একজন প্রভাবশালী প্রমোটার বা ডন কোনো নকশা ছাড়াই জলাশয় বুঝিয়ে সরকারি জমি দখল করে 5 তলা 10 তলা বিল্ডিং তুলে দিচ্ছে, সেখানে ওই প্ল্যানের কোনো মাথা মুন্ডু নেই। সেই অবৈধ বাড়ি, অবৈধ ফ্ল্যাট, অবৈধ বাড়ি সে তারা বিক্রি করছে, ব্যবসা করছে। আর এই অপরাধের বিরুদ্ধে যখনই কোনো সাধারণ মানুষ প্রতিবাদ করতে যায় তখন তাকে হুমকি দেওয়া হয়, মারধর করা হয়। এই চরম প্রশাসনিক পঙ্গুত্ব আর দুর্নীতির বাজারে সাধারণ মানুষের কাছে আশ্রয়টা কি, সান্ত্বনাটা কি? বুলডোজার। বুলডোজার তাদের কাছে কোনো অন্যায়ের প্রতীক নয়। সাধারণ মানুষের চোখে বুলডোজার হলো তাৎক্ষণিক ন্যায় বিচার, ইনস্ট্যান্ট জাস্টিস। যখন মানুষ দেখে যে দুর্নীতিবাজের তৈরি বহুতল বাড়ি চোখের সামনে কয়েক মিনিটে ধুলোয় মিশে যাচ্ছে, তখন সিস্টেমের প্রতি বীতশ্রদ্ধ সাধারণ নাগরিকের মনে এক ধরনের মানসিক স্বস্তি আসে। তারা মনে করে, যাক, আইন চাবুক মারতে না পারলেও বুলডোজার ওই অপরাধীর দর্প চূর্ণ করেছে, তার অবৈধ নির্মাণ ধ্বংস করেছে। আমরা প্রায়ই শুনি আইন নিজের পথে চলবে। গতকাল হাইকোর্টও গত পরশু এই একই কথা বলেছে, দেশে আইনের শাসন চাই। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, আইনের এই পথটা এত দীর্ঘ কেন? আইনের চাকা এত ধীর গতিতে ঘোরে কেন? আজ যদি তিলজলার বা কলকাতার কোনো বেআইনি নির্মাণের বিরুদ্ধে কেউ আদালতে যায় তবে কি হয়? আদালত প্রথমে রিপোর্ট তলব করবে, পুরসভা রিপোর্ট দিতে কয়েক মাস সময় নেবে, তারপর মামলার শুনানি হবে, আইনজীবী উপস্থিত থাকবেন না, আজ তার ব্যক্তিগত কাজ, কাল শরীর খারাপ, পরশু তার মক্কেলের শরীর খারাপ। আর আদালতের মালিক তো রাষ্ট্র বা বিচারক নয়, মালিক উকিল বাবুরা। তারা ব্যবস্থা করেন পেশকার বাবুর সঙ্গে, তারিখ পে তারিখ পড়বে, তারিখ পে তারিখ, একের পর এক তারিখ। এরপর লোয়ার কোর্ট থেকে মামলা যাবে ডিস্ট্রিক্ট কোর্টে, সেখান থেকে ডিভিশন হাইকোর্টে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ঘুরে মামলা চলে যাবে সুপ্রিম কোর্টে। কারণ যারা এই এত বড় সম্পত্তির মালিক তাদের তো কম টাকা নেই। আর তারপর সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখানে ফাইল আটকা পড়ে গেল। সুপ্রিম কোর্টে এমনও কেস আছে যেগুলো 40-50 বছরের পুরনো। কেন কেন থাকে এত পুরনো কেস? বিচারপতিরা কি বলবেন? কিছু বলবেন?
এই সব করতে করতে 10, 15, 20, 25 বছর কেটে যাবে। ততদিনে ওই বেআইনি বহুতলে মানুষ বসবাস শুরু করে দেবে, ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে, কারখানা একেবারে রমরমিয়ে চলবে। তখন মানবিকতার খাতিরে বা আইনি মার প্যাঁচে সেই বেআইনি নির্মাণ আর ভাঙা সম্ভব হবে না। ভোটের রাজনীতি এসে যাবে, যেমন এসেছে তিলজলায়। বাস্তবতা হলো আমাদের বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রতাই আসলে অপরাধীদের সবচেয়ে বড় রক্ষা কবচ। আগের সরকার ঘুষ খেয়েছে নাকি বর্তমান সরকার সিন্ডিকেট চালাচ্ছে, এই তদন্তের জালে যদি বেআইনি নির্মাণ ভাঙার কাজ আটকে থাকে, তবে সেই শহর কোনোদিন বসবাসযোগ্য হয় না, নিরাপদ হতে পারে না, গার্ডেন রিচ ঘটতেই থাকবে। বিচার প্রক্রিয়ার এই মন্থর গতি সাধারণ মানুষকে বুলডোজার জাস্টিসের সমর্থক বানিয়ে তুলছে। মানুষ আদালতের দরজায় অনন্তকাল অপেক্ষা করার চেয়ে প্রশাসনের 10 মিনিটের অ্যাকশনকে বেশি ভরসাযোগ্য মনে করছে। এটা বিচার ব্যবস্থার জন্য একটা মস্ত বড় লাল সংকেত। যে বিচারপতি মহোদয় দেশে বুলডোজার সংস্কৃতির বিরোধিতা করে আইন মেনে চলার সংস্কৃতির লেকচার দেন, তিনি কি তার দপ্তরে, তার আদালতে আইনের এই চেহারাটা নিয়ে কিছু বলবেন? বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা আর ভয়ঙ্কর সাথীর অপরাধীকে পুলিশের এনকাউন্টারে মেরে ফেলা আইন বিরুদ্ধ কাজ। কেউ এটাকে অস্বীকার করে না, করবেও না। আপনাদের অনেকের হয়তো মনে আছে, বছর 5 আগে কর্ণাটকে এক সিরিয়াল রেপিস্ট, যে একটি মহিলাকে, একটি ডাক্তার মেয়ে, তাকে সাহায্য করার নামে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করার পর নৃশংসভাবে খুন করে। পুলিশ তাকে এনকাউন্টারে মেরে দেয়। আর সেই চটজলদি বিচারে খুশি হয়ে সাধারণ মানুষের এক বড়সড় জনতা যে পুলিশ অফিসার মেরেছিল তাকে মাথায় তুলে নৃত্য করেছিল, মিষ্টি বিলিয়েছিল নিজেদের মধ্যে সবাইকে। কেন? কারণ ওই রেপিস্ট ওই ঘটনার আগেও ধর্ষণ ও হত্যার দায়ে ধরা পড়েছিল, প্রমাণ অভাবে অল্প সাজা পায়, জেল থেকে বেরিয়ে আবার সে তার পুরনো পরিচয়ে ফিরে যায়। এবার তাই পুলিশ তাকে আদালতে না পাঠিয়ে নিজেরাই ওপরে পাঠিয়ে দিয়েছে। তাতেই জনতা আনন্দে পুলিশকে মাথায় নিয়ে নৃত্য করেছে। আর যোগী বাবার উত্তরপ্রদেশে অপরাধ কমেছে বিপুলভাবে। মহিলারা নিরাপদ, গুন্ডাগর্দি নেই। মহিলাদের প্রসঙ্গে মনে পড়ছে উত্তরপ্রদেশের এক সময়ের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। সেখানে কিছু ছেলে তারা মেয়েদের উপরে নানা রকম অত্যাচার, তাদেরকে টোন করা, তাদেরকে রেপ করা ইত্যাদির ব্যাপারে যখন সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠেছিল, মুলায়ম সিং বলেছিল, লড়কে তো লড়কে হতে হ্যাঁ, মানে ছেলে তো ছেলেরাই, মানে এটা তাদের করা কোনো অপরাধ নয়। সেই উত্তরপ্রদেশে আজ মহিলারা নিরাপদ, গুন্ডাগর্দি নেই। কেন? ইনস্ট্যান্ট জাস্টিস, ওই বুলডোজার জাস্টিস। আদালতের মুখ চেয়ে তারিখ পে তারিখ নয়, বছরের পর বছর আদালতে চক্কর কাটা নয়। আর এখানেই প্রশ্ন ওঠে, আদালত কি নিজেই দীর্ঘসূত্রতার দায় এড়াতে পারে? সুপ্রিম কোর্ট 24 সালে নভেম্বরে একটি রায় দিয়েছে, তার কথা আগেই বলেছি। আদালত বলেছে নোটিশ দিতে হবে, এমনকি ফাইনাল সব কিছু হয়ে যাওয়ার পরেও আবার 15 দিনের নোটিশ দিতে হবে, শুনানি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। খুব ভালো কথা, আমরা আইনের শাসন চাই। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের কাছে বিনীতভাবে জানতে ইচ্ছে করে, আপনারা প্রশাসনের ওপর যে নিয়ম চাপালেন, নিজেদের ওপর সেই নিয়ম কবে চাপাবেন? আদালত কেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেআইনি নির্মাণ বা এই ধরনের নাগরিক সমস্যার মামলার রায় দেয় না? কেন সেই রায় দেওয়ার দায় নেবে না আদালত? কেন আদালত বলবে না যে কোনো অনুমোদিত মানে অনুমোদন ছাড়া যে কোনো নির্মাণের মামলা দায়ের হওয়ার 3 মাস বা 6 মাসের মধ্যে চূড়ান্ত রায় দিতে হবে? যদি কর্পোরেট দেউলিয়া মামলার নিষ্পত্তি আদালত 180 দিনে করতে পারে, যদি বড় বড় ব্যবসায়িক বিবাদের জন্য কমার্শিয়াল কোর্ট ফাস্ট ট্র্যাক মোডে কাজ করতে পারে, তবে সাধারণ মানুষের জীবন মরণের সাথে যুক্ত এই আবাসন ও বেআইনি নির্মাণের মামলা কেন বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়? কেন? এমন নয়
যে গয়ঙ্গচ্ছভাবে চলে সারা দুনিয়ার আদালত, এমন নয়। এমন অনেক দেশ আছে যেখানে আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে রায় দিতে আইনত বাধ্য থাকে। কয়েকটা দেশের নাম করছি, আমাদের বাড়ির কাছে ফিলিপিন্সে তাদের 1987 সালের সংবিধানে পরিষ্কার লেখা আছে দেশের সুপ্রিম কোর্টকে মামলা দায়েরের 24 মাসের মধ্যে এবং নিম্ন আদালতকে 3 থেকে 12 মাসের মধ্যে রায় দিতেই হবে, অর্থাৎ 2 বছরের মধ্যে পুরো কেস ফয়সালা শেষ। এটা কোনো অপশন নয়, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। জাপানের কথা বলি, তারা 2003 সালের একটা আইন আছে, অ্যাক্ট অন এক্সপেডাইটিং ট্রায়ালস। এই আইন অনুযায়ী যে কোনো প্রথম দফার আদালতের বিচার প্রক্রিয়ার মামলা শুরুর 2 বছরের মধ্যে মামলা শেষ করতে হবে। ফলে সেখানে কোনো অপরাধী বা বেআইনি কারবারি বছরের পর বছর মামলা ঝুলিয়ে রাখার সুযোগ পায় না। মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরও স্পিডি ট্রায়াল অ্যাক্ট রয়েছে। নির্দিষ্ট সময়ে বিচার না হলে মামলা খারিজ পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে ভারত কেন পারবে না? কেন আমাদের দেশে পুরসভার বেআইনি নিয়ম নির্মাণ সংক্রান্ত বিষয়গুলোর জন্যে বিশেষ ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল তৈরি করা হবে না? কেন এই হওয়ার দায়িত্ব আদালত নেবে না? কেন সেখানে সময়সীমা বেঁধে দেওয়া হবে না? অবশ্য টাইম ফ্রেম যে একেবারে নেই ভারতে তা নয়, ভারতেও কিন্তু আইনের টাইম ফ্রেম আছে। দেওয়ানি কার্যবিধি ভারতে, সেখানে অর্ডার 20 রুল 1 এই অনুযায়ী মামলার শুনানি শেষ হওয়ার 30 থেকে, খেয়াল করবেন কথাটা, ওখানে বলা আছে, আবার বলি, দেওয়ানি কার্যবিধির অর্ডার 20 রুল 1 সেই অনুযায়ী মামলার শুনানি শেষ হওয়ার 30 থেকে 60 দিনের মধ্যে রায় দেওয়ার কথা বলা আছে। কখন? মামলার শুনানি শেষ হওয়ার পর 30 থেকে 60 দিনের মধ্যে। কিন্তু সমস্যা হলো শুনানি শেষ হতে যদি 10-15 বছর লেগে যায়, সেই সময়টাকে বাঁধার কোনো আইনি নিয়ম নেই ভারতে। কেন নেই? বিচার বিভাগের যুক্তি হলো জাস্টিস হারিড ইজ জাস্টিস ভ্যারিড, মানে তাড়াহুড়ো করে রায় দিলে রায় অনেক সময় জাস্টিস নেয়, কবরে চলে যায় জাস্টিস। অর্থাৎ নির্দোষ ব্যক্তি শাস্তি পেয়ে যেতে পারেন আর আসল তথ্য আড়ালে চলে যেতে পারে। তাই আর আইনের তো একটা কথাই আছে যে 100 দোষী ছাড়া পাক, নির্দোষ যেন শাস্তি না পায়। আর এই কথাটার ফাঁক দিয়েই দোষীরাই ছাড়া পাচ্ছে এবং নির্দোষরাও শাস্তি পাচ্ছে। এখানে সেই নিয়ম হতে পারত। আর একটা অজুহাত ভারতের বিচার বিভাগ দেয়, সেটা হচ্ছে বিচার বিভাগের ভয়ঙ্কর কাজের চাপ, বিচারপতির অভাব। তাহলে বছরে এত ছুটি খান কেন? এত ছুটি নেন কেন? সুপ্রিম কোর্টে তো ছুটি আর ছুটি কেন? বিচারপতির অভাব মানা যায় কিছুটা, কিন্তু বিচারপতিরা নিজেদের একবার প্রশ্ন করে দেখুন তো, যে বিচারপতির অভাবের জন্য আপনারা কেস শেষ করতে পারেন না, নাকি উকিলদের যোগ সাজসে যে তারিখ পে তারিখ কালচার চালু আছে দেশে, সেখানে আপনাদের কি ভূমিকা, তার জন্যই দেরি হচ্ছে? ফিরে আসে তিল জ্বলার প্রসঙ্গে। সেখানে আমরা দেখছি সিপিআইএম নেতা গো বিকাশ, মাথায় শুধু গো বিকাশ চলে আসছে সেই গরু খাওয়ার পর থেকে। সেই যে উনি গরু খেলেন না, উনি আর সুবোধ সরকার, কবি না কপি কী যেন আছে, দুজনে মিলে ধর্মতলায় দাঁড়িয়ে গরু খেলেন। তো সেই বিকাশ ভট্টাচার্য বেআইনি নির্মাণ ভাঙা রুখতে হাইকোর্টে যাচ্ছেন, আর তৃণমূল সুপ্রিমো তার মেয়রকে প্রশ্ন করছেন কেন বুলডোজার পাঠানো হলো, তাও আবার হিন্দু নয়, মুসলমান বালিকের বাড়ি ভাঙতে, যারা এমনিতেই হচ্ছে অত্যন্ত, যারা খুব কি বলবো সুবিধাজনক স্থানে যাদেরকে রাখা হয় মুসলিম, তাদের বাড়ি ভাঙতে কেন গায়ে হলো? তোদের কি মাথা খারাপ হয়েছে? একই ভাবনা সিপিএমের। তৃণমূলের খারাপ বাজারের ফায়দা তুলতে যে দল হিন্দু হরগোবিন্দ দাস আর চন্দন দাসের হত্যা নিয়ে একটি কথা বলেনি, তিলজলার মুসলিম কারখানা মালিকের দুঃখের দিনে যদি তার পাশে গিয়ে না দাঁড়ায় সিপিএম, তাহলে কিসের কমিউনিস্ট পার্টি, কিসের ভিত্তিতে মুসলমানরা তাদের ভোট দেবে? আপাত দৃষ্টিতে এদের অবস্থান বিপরীত মেরুর মনে হলেও সাধারণ মানুষের চোখে এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।
একদল আইনি দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে, অন্য দল ভোটের রাজনীতির খাতিরে উচ্ছেদের কড়া পদক্ষেপ থেকে পিছিয়ে আসবার চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে পড়ে তিলজলা বা গার্ডেন রিচের মতো ঘিঞ্জি এলাকাগুলোতে এক একটি জীবন্ত টাইম বোমায় পরিণত হচ্ছে এইসব এলাকা। আজ যদি প্রশাসনকে বুলডোজার রাষ্ট্র তকমা থেকে বাঁচতে হয়, তবে তার একমাত্র পথ হলো আইনের দ্রুত ও নিরপেক্ষ প্রয়োগ। বুলডোজার যদি চালাতেই হয়, তবে তা হুট করে মধ্যরাতে কোনো গরিবের মাথার ওপর চালানো যাবে না ঠিকই, কিন্তু একই সাথে আইনকে ঢাল বানিয়ে কোনো প্রভাবশালী প্রমোটার, কোনো প্রভাবশালী কারখানার মালিক যেন অবৈধভাবে বাড়ি নির্মাণ, বিদ্যুৎ গ্রহণ, আগুন লাগার অগ্নি নির্বাপনের ব্যবস্থা কিচ্ছু না করে যদি কোনো কারখানা চালাতে যায়, তার সেগুলো ভাঙতেই হবে। এবং আদালতের থেকে বছরের পর বছর স্টে অর্ডার এনে বহাল তবিয়তে যাতে তারা ব্যবসা না করতে পারে, সেই পথ বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, আমরা এমন একটা সমাজ চাই না যেখানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাহুবলী স্টাইলে বুলডোজার চালাবে প্রশাসন, আমরা চাই না। কিন্তু আমরা এমন এক বিচার ব্যবস্থাও চাই না যা পক্ষাঘাতগ্রস্ত, যা এত ধীর গতির যে অপরাধীর কোনো শাস্তিই হয় না। সাধারণ মানুষ যেদিন দেখবে যে আদালতের দরজায় কড়া নাড়লে 3 মাসের মধ্যে বেআইনি বিল্ডিং ভেঙে ফেলার আদেশ পাওয়া যায় এবং প্রশাসন তা হাতুড়ি দিয়ে হোক বা বিস্ফোরক দিয়ে হোক বা অন্য কোনো উপায়ে ভেঙে দিচ্ছে, বুলডোজার দিয়ে হোক, সেদিন এদেশে কোনো সাধারণ মানুষ আর বুলডোজার সংস্কৃতি বা বেআইনি আইনহীনতাকে সমর্থন করবে না। আর তাই মানুষ চায় প্রশাসনের স্বচ্ছতার পাশাপাশি বিচার ব্যবস্থার আমূল সংস্কার হোক। তারিখ পে তারিখের অন্ধগলি থেকে বেরিয়ে এসে আমাদের বিচার ব্যবস্থা যেন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে, আইনের শাসন রাখতে ফাস্ট ট্র্যাক মোডে কাজ করে। বুলডোজারের ইনস্ট্যান্ট জাস্টিস পাল্টে দিতে যদি আদালত ইনস্ট্যান্ট জাস্টিস দিতে পারে বা আর্লি জাস্টিস দিতে পারে, সেদিন যোগী আদিত্যনাথের সঙ্গে চিফ জাস্টিসের নামেও জয়ধ্বনি উঠবে। আর সেটা যদি না পারে বিচার ব্যবস্থা করতে, তাহলে প্রশাসন আর আদালত এই দুয়ের মধ্যে চোর পুলিশ খেলা চলতেই থাকবে। যেমনভাবে মিউনিসিপ্যাল অ্যাক্ট সেইগুলোকে চেঞ্জ করে বুলডোজার চালানো হচ্ছে বেশ কিছু রাজ্যে। উত্তরপ্রদেশে 2024-এর ওই নভেম্বরের শেষ দিকে, নভেম্বরের ওই রায়ের পরেও উত্তরপ্রদেশে বুলডোজার চলছে। ভারতের বহু বিজেপি শাসিত রাজ্যে বুলডোজার চলছে এবং চলবে। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই